Good evening, my dear students. Welcome back to Duti Institute online class. আমি চলে এসেছি আবার তোমাদের সুরভি ম্যাম তোমাদের বায়োলজি ক্লাস নিয়ে। তো আজকে আমরা পড়বো বাস্তববিদ্যা ও পরিবেশ থেকে আমাদের ইউনিট 10 এর চ্যাপ্টার নাম্বার 12, মানে হচ্ছে ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র। তো ফার্স্ট অফ অল, যে এই ইকোসিস্টেমটা অ্যাকচুয়ালি কি জিনিস? ইকোসিস্টেম মানে কি? বাস্তুতন্ত্র কি? এর আগে আমরা বাস্তুতন্ত্র, পরিবেশ, ইকোলজি, এই সবগুলোই মোটামুটি পড়েছি বা পড়েই আসছি। তো বাস্তুতন্ত্রটা কি? বাস্তুতন্ত্র হলো বাস্তববিদ্যার একটি প্রাথমিক একক, যে জীব ও জড় উপাদানের কি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা পারস্পরিক অন্তঃক্রিয়ার মানে মধ্যে গড়ে ওঠে যে একটা পরিবেশ, সেটাই হচ্ছে কি আমাদের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। এর সর্বপ্রথম কে ব্যবহার করেন বা কে কথাটার প্রবর্তন করেন? বিজ্ঞানী ট্রান্সলে 1995 খ্রিস্টাব্দে। আচ্ছা, তো এই যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটা কি? ইকোসিস্টেমে অ্যাকচুয়ালি কি হয়? একে অপরের নির্ভরশীলতা, মানে জীব, জড়, সজীব উপাদান, জৈব উপাদান, অজৈব উপাদান সবাই একে অপরের উপর পরিপূরক। পরিপূরক মানে নির্ভরশীল, একে অপরের প্রতি নির্ভরশীল। তো এই ইকোসিস্টেম দেখি, ইকোসিস্টেমে কি কি আছে? একটা ইকোসিস্টেমের কি বলছে? প্যাটার্ন, ইকোসিস্টেম এন্ড ইটস প্যাটার্ন। তো ইকোসিস্টেমের মধ্যে অনেক রকমের ইকোসিস্টেম, মানে অনেক রকমের বাস্তুতন্ত্র হতে পারে। অনেক জায়গার হতে পারে, জলের হতে পারে, স্থলের হতে পারে, আবার ধরো মরুভূমির হতে পারে, বা পাহাড়ের একদম সর্বোচ্চ সীমার হতে পারে, আবার জলের একদম গভীরেও এক একটা কিন্তু ইকোসিস্টেম রয়েছে। এক এক জায়গার বাস্তুতন্ত্র এক এক রকম, তো সেটা আলাদা, অবশ্যই ভ্যারি করবে জায়গা বিশেষে, জলবায়ু বিশেষে সেটা ভ্যারি করে। তো আমরা দেখি তাহলে এই ইকোসিস্টেম এন্ড ইটস প্যাটার্ন। এর প্যাটার্ন বলতে কি বলেছে? প্যাটার্ন হচ্ছে মানে প্যাটার্ন দুই রকমের। কি কি ইকোসিস্টেমে? একটা জলের, একটা স্থলের। আচ্ছা, এবার জলের মধ্যে ভাগ থাকবে কি? জলজ বাস্তুতন্ত্রে কি কি ভাগ থাকবে? জলজ বাস্তুতন্ত্র পরে আসি। স্থলজ বাস্তুতন্ত্রের এক হতে পারে গ্রাসল্যান্ডের বাস্তুতন্ত্র, মানে তৃণভূমি বা চারণভূমির বাস্তুতন্ত্র একরকম হবে। আবার ধরো যেটা বৃহৎ, মানে বড় চিরহরিত অরণ্য বা হচ্ছে বৃক্ষ জাতীয় বনভূমি, যেটা সেখানকার বাস্তুতন্ত্র একরকম হবে। আবার আবার হচ্ছে যদি বলি মরুভূমি, ডেজার্ট, সেই মরুভূমির বাস্তুতন্ত্র একরকম হবে। পাহাড়ের বাস্তুতন্ত্র একরকম। আবার ধরো হচ্ছে মানে যেটা তুন্দ্রা অঞ্চল বা তৈগা, ওই যে জায়গাগুলো, সেখানকার বাস্তুতন্ত্র আবার কিন্তু অন্যরকম হবে। আর জলজ বাস্তুতন্ত্র বলতে হচ্ছে হবে, জলজ বাস্তুতন্ত্রের মধ্যে জলজ বাস্তুতন্ত্রের মধ্যে কি হবে? এক হচ্ছে স্বাদু জলের বাস্তুতন্ত্র একরকম, আবার স্বাদু জল বা মিষ্টি জলের বাস্তুতন্ত্র একরকম, সামুদ্রিক বা নোনা জলের বাস্তুতন্ত্র একরকম, আবার পুকুরের বাস্তুতন্ত্র একরকম হবে, সমুদ্রে, নদীর বা ডোবা, এই জায়গার বাস্তুতন্ত্র একরকম। তাই কি এই সবগুলো হচ্ছে আমাদের কি, এই যে ন্যাচারাল যেগুলো আমি বললাম, এই যে স্থলজ আর জলজ যেগুলো বললাম, সেগুলো সবগুলো কিন্তু আমাদের ন্যাচারাল ইকোসিস্টেম, সেগুলো আমাদের প্রাকৃতিক বাস্তুতন্ত্র। আচ্ছা, আর একটা কিন্তু হয় ম্যানমেড বা আর্টিফিশিয়াল বা কৃত্রিম বাস্তুতন্ত্র। সেখানে ধরো কেউ একটা বাগান তৈরি করেছে, সেটা সেখানকার বাস্তুতন্ত্র নিজে তৈরি করেছে, ও বাছাই করেছে এই গাছগুলোকে ওর সেই ইকোসিস্টেমে রাখবে, বা ওই গাছগুলো দিয়ে একটা বাস্তুতন্ত্র তৈরি করবে, একটা ইকোসিস্টেম তৈরি করবে। আবার ধরো হাইড্রোফনি। হাইড্রোফনি মানে কি? মানে হচ্ছে জলের মধ্যেই যে সমস্ত গাছ মানে চাষ করা হয়, বা শুধুমাত্র মাটি দিয়ে না, শুধু জলের উপরেই যে সমস্ত গাছগুলোকে চাষ করা হয় বা গ্রিন হাউস বানানো হয়, সেই হাইড্রোফনিক গ্রিন হাউস হতে পারে, যে কোনো গার্ডেন হতে পারে। আবার জলজ বাস্তুতন্ত্রের মধ্যে কিন্তু অ্যাকোরিয়ামটাও আছে। এগুলো তো আমি বললাম মানে গাছের দিক থেকে, অ্যাকোরিয়ামও কিন্তু একটা জলজ বাস্তুতন্ত্র। আচ্ছা, তাহলে কি এইগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল বা কৃত্রিম। আর্টিফিশিয়াল বা কি কৃত্রিম। আর হচ্ছে আগের স্লাইডে যেগুলো দেখলাম সেগুলো ছিল আমাদের কি ন্যাচারাল বা প্রাকৃতিক।
আচ্ছা, এই গেল আমাদের বাস্তুতন্ত্র। তাহলে যদি একটা চার্ট যদি করি যে বাস্তুতন্ত্রের কি কি ছিল বাস্তুতন্ত্রের মধ্যে, তাহলে ফার্স্টেই আসবে বাস্তুতন্ত্র। প্রাকৃতিক আর একটা ভাগ ছিল কৃত্রিম। সেই প্রাকৃতিকের মধ্যে ছিল স্থলজ আর বনজ। স্থলজ বাস্তুতন্ত্র আর হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। সেই স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে আবার ছিল কি ছিল, চারণভূমির বাস্তুতন্ত্র বা তৃণভূমি বা গ্রাসল্যান্ড। আর ছিল কি মরুভূমি। মরুভূমির বাস্তুতন্ত্র। আর হচ্ছে কি ছিল বনজ। এই গেল হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র। আচ্ছা, জলজর মধ্যে কি ছিল, জলজর মধ্যে দুটো ভাগ। এক তো হচ্ছে নোনা জল বা সমুদ্রের জল, নোনা জলের বাস্তুতন্ত্র। আর কি ছিল স্বাদু জল বা মিষ্টি জল। এই স্বাদু জল বা মিষ্টি জলের বাস্তুতন্ত্রের মধ্যে কিন্তু আবার দুটো ভাগ ছিল। কি ছিল দুটো ভাগ? দুটো ভাগের মধ্যে কি আছে, দুটো, একটা হচ্ছে লেন্টিক আর একটা হচ্ছে লোটিক। আচ্ছা, লেন্টিক আর লোটিকটা কি জিনিস? লেন্টিক হচ্ছে যে সমস্ত মানে স্রোতহীন, এক কথা মনে রাখবে, লেন্টিক হচ্ছে স্রোতহীন। মানে যেই সমস্ত জলাশয়গুলোতে স্রোত নেই, সেই সেই জলের যে বাস্তুতন্ত্র সেটাকে আমরা লেন্টিক বাস্তুতন্ত্র বলি। স্রোতহীন, তাহলে স্রোতহীন হলে কি হবে? পুকুর, হ্রদ, ঝিল, বিল, এই সমস্ত হবে কিন্তু হচ্ছে লেন্টিক বাস্তুতন্ত্র। আর লোটিক হচ্ছে স্রোতযুক্ত। স্রোতযুক্ত, স্রোতযুক্তর মধ্যে কি কি পড়বে? ঝর্ণার জলের যে বাস্তুতন্ত্র। তাহলে এই হলো লেন্টিক, লোটিক। তাহলে বাস্তুতন্ত্রের যে ভাগগুলো ছিল তার মধ্যে কিন্তু মেইনলি আমাদের লেন্টিক আর লোটিক এই দুটোই মনে রাখার একটা ভাইটাল জিনিস, যে লেন্টিক কি স্রোতহীন আর লোটিক হচ্ছে স্রোতযুক্ত। মানে যে সমস্ত বাস্তুতন্ত্র, যে সমস্ত জলাশয়ের বাস্তুতন্ত্রে বা যে সমস্ত জলাশয়গুলোতে স্রোত আছে সেগুলো হচ্ছে স্রোতযুক্ত, মানে হচ্ছে লোটিক। যেমন ঝর্ণার জলের যে ঝর্ণার জল যে পড়ছে সেখানে একটা তো বাস্তুতন্ত্র তৈরি হচ্ছে, ছোট ছোট মাইক্রোবস বলো, ছোট ছোট গাছ বলো, শ্যাওলা বলো, সেগুলো সেই যে বাস্তুতন্ত্রটা সেটা হচ্ছে লোটিক। আর লেন্টিক হচ্ছে স্রোতহীন যে স্রোতহীন জলাধারের যে বাস্তুতন্ত্র সেটা হচ্ছে লেন্টিক। আচ্ছা, এই হচ্ছে গেল বাস্তুতন্ত্রের প্যাটার্ন। এরপর আসি কম্পোনেন্ট। একটা ইকোসিস্টেমের একটা বাস্তুতন্ত্রের উপাদান কি কি, কি কি উপাদান থাকে একটা বাস্তুতন্ত্রের? আমরা সবাই জানি কি কি উপাদান থাকে। একটা অজীবজাত আর একটা জীবজাত। একটা একটা হচ্ছে হ্যাঁ, একটা অজীবজাত উপাদান থাকে, একটা জীবজাত উপাদান থাকে। তো অজীবজাত আর থাকে কি জীবজাত। তো দুটো উপাদান, একটা অজীবজাত উপাদান আর একটা হচ্ছে জীবজাত উপাদান। অজীবজাত উপাদানের মধ্যে থাকে অজৈব পদার্থ। কি কি থাকে অজীবজাত উপাদানের মধ্যে? থাকে এই অজীবজাত উপাদানের মধ্যে কি থাকবে? অজৈব পদার্থ, থাকে জৈব পদার্থ,
আর কি থাকে? আর থাকে জলবায়ু। জলবায়ুর মধ্যে একটা জলবায়ুর মধ্যে যে সমস্ত উপাদানগুলো থাকে সেটা। আচ্ছা, তাহলে অজৈব উপাদার্থ, অজৈব পদার্থের মধ্যে কি কি পড়ে? অজৈব পদার্থের মধ্যে আছে আমাদের যে সমস্ত অজৈব উপাদান, কি নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, হাইড্রোজেন, এই যে ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের অজৈব পদার্থের মধ্যে পড়বে একটা ইকোসিস্টেমে। আর জৈব পদার্থের মধ্যে কি আছে? জৈব পদার্থের মধ্যে থাকবে আহ জৈব পদার্থের মধ্যে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো হচ্ছে জৈব পদার্থ। আর জলবায়ুর মধ্যে কি আলো বা সৌর শক্তি বা আলো, বায়ু, জল, মাটি, এই সমস্ত। এইগুলো হচ্ছে আমাদের একটা অজীবজাত উপাদান, মানে একটা ইকোসিস্টেমের কি অ্যাবায়োটিক ফ্যাক্টর। একটা ইকোসিস্টেমের কি এগুলো হচ্ছে অ্যাবায়োটিক ফ্যাক্টর। আচ্ছা, আর একটা ইকোসিস্টেমের জীবজাত উপাদানের মধ্যে কি কি পড়বে? হ্যাঁ, একটা ইকোসিস্টেমের জীবজাত উপাদানের মধ্যে কি পড়বে? একটা ইকোসিস্টেমের জীবজাত উপাদান কি কি হবে? জীবজাত উপাদানের মধ্যে আছে হচ্ছে স্বভোজী, আহ স্বভোজী উপাদান, আর আছে কি পরভোজী, স্বভোজী আর পরভোজী। তো এইটার থেকে যদি আমি বলি, স্বভোজী আর পরভোজী। স্বভোজী মানে কি? সবুজ উদ্ভিদ যারা সালোক সংশ্লেষ করতে পারে, সালোক সংশ্লেষকারী সবুজ উদ্ভিদ, তারপর সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে কেমোসিনথেটিক অর্গানিজম। আর পরভোজীর মধ্যে কি আমরা যেরকম, তারপরে হচ্ছে পরভোজীর মধ্যেই পড়বে হচ্ছে খাদক, প্রাইমারি খাদক, প্রগৌণ খাদক, গৌণ খাদক। আচ্ছা, এটা হচ্ছে চারটা এখানে করি। তাহলে এই কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম, তাহলে ইকোসিস্টেমের কম্পোনেন্টের মধ্যে কি 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 আছে? সরি, কম্পোনেন্ট অফ ইকোসিস্টেমের মধ্যে রয়েছে অ্যাবায়োটিক ফ্যাক্টর বা অজীবজাত উপাদান, অজীবজাত উপাদান, আর রয়েছে হচ্ছে জীবজাত উপাদান। আচ্ছা, অজীবজাত উপাদানের মধ্যে তো তিনটা জিনিস আমরা দেখলামই। এই অজীবজাত উপাদানের মধ্যে আমরা তিনটা জিনিস দেখলাম, একটা হচ্ছে জৈব উপাদান, একটা হচ্ছে অজৈব উপাদান, আর একটা হচ্ছে জলবায়ু। আচ্ছা, আর জীবজাত উপাদানের মধ্যে জীবজাত উপাদানের মধ্যে হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে স্বভোজী আর একটা হচ্ছে পরভোজী। স্বভোজী কি? স্বভোজী কারা? স্বভোজী হচ্ছে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, সবুজ উদ্ভিদ, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, কেমোসিনথেটিক উদ্ভিদ। আচ্ছা, আর পরভোজীর মধ্যে পরভোজীর মধ্যে কারা পড়ছে? পরভোজীর মধ্যে পড়বে হচ্ছে
পরভোজীর মধ্যে পড়বে হচ্ছে কারা, পরভোজীর আবার দুটো ভাগ, পরভোজীর দুটো ভাগ কি কি, এক হচ্ছে মাইক্রো অর্গানিজম আর হচ্ছে ম্যাক্রো অর্গানিজম। তাহলে এই হচ্ছে ম্যাক্রো অর্গানিজম, আর হচ্ছে মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম তোমরা বুঝতেই পারছো মাইক্রো অর্গানিজমের মধ্যে কি কি পড়বে। মাইক্রো অর্গানিজমের মধ্যে পড়বে বিভিন্ন মাইক্রোবস, মানে হ্যাঁ ডিকম্পোজার বা মাইক্রো অর্গানিজমকে ডিকম্পোজারও কিন্তু বলা হয়। আর হচ্ছে মাইক্রো অর্গানিজমের মধ্যে কি পড়বে, ব্যাকটেরিয়া, ছত্রাক, এইসব পড়বে হচ্ছে মাইক্রো অর্গানিজমে। আচ্ছা, আর ম্যাক্রো অর্গানিজমের মধ্যে আবার ম্যাক্রো অর্গানিজমের মধ্যে হচ্ছে চারটে ভাগ আছে, কি কি, প্রাইমারি, ম্যাক্রো অর্গানিজমের মধ্যে চারটে ভাগ, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, আর হচ্ছে সর্বোচ্চ খাদক। তাহলে এই প্রাইমারি খাদকের এক্সাম্পল যদি আমি দিতে চাই, তাহলে এই প্রাইমারি খাদকের এক্সাম্পল কি হবে, প্রাইমারি খাদকের এক্সাম্পল হবে, সাপোজ আমি ধরলাম প্রাইমারি খাদক হচ্ছে সবুজ উদ্ভিদ বা ঘাস, সবুজ উদ্ভিদ না ঠিক ঘাস। আচ্ছা, সেকেন্ডারি খাদক হচ্ছে ফড়িং, তার মানে কি ঘাসকে ফড়িং খাচ্ছে। সেকেন্ডারি মানে হচ্ছে গৌণ খাদক, প্রগৌণ খাদক হচ্ছে ফড়িং কে কে খাচ্ছে, ফড়িংকে ধরলাম ব্যাঙ খাচ্ছে। না, প্রাইমারি খাদক হচ্ছে, সরি, প্রাইমারি খাদক হচ্ছে, ঘাস কি করে হয়, ঘাস তো খাদক না, ঘাস তো উৎপাদক। প্রাইমারি খাদক হচ্ছে ফড়িং, ঘাসকে ফড়িং খাচ্ছে। তো গৌণ খাদক হচ্ছে ব্যাঙ, প্রগৌণ খাদক হচ্ছে সাপ, আর সর্বোচ্চ খাদক হচ্ছে বাজ পাখি। তাহলে এই গেল হচ্ছে আমার একটা ইকোসিস্টেমের কম্পোনেন্ট, অজীবজাত আর জীবজাত। অজীবজাতের মধ্যে জৈব উপাদান, অজৈব উপাদান আর জলবায়ু। আর জীবজাতের মধ্যে স্বভোজী আর পরভোজী। স্বভোজী তো সবুজ উদ্ভিদ, স্বভোজী সবুজ উদ্ভিদ, আর পরভোজী দুটো ভাগ, ম্যাক্রো অর্গানিজম, মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম মানে ছত্রাক, ব্যাকটেরিয়া এইসব, আর ম্যাক্রো অর্গানিজম হচ্ছে চারটা স্তর হবে ম্যাক্রো অর্গানিজমের, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, সর্বোচ্চ খাদক। আচ্ছা, তো এরপর আসবো আমরা ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল, ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল। হ্যাঁ, তাহলে ফুড চেইন, এই যে এর আগের স্লাইডে যে আমরা দেখলাম যে এই যে ম্যাক্রো অর্গানিজম গুলো, ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি, এরা কি একে অপরের উপর ডিপেন্ডেন্ট, একে অপরের উপর নির্ভরশীল। যেমন বাজ পাখি সাপকে খাচ্ছে, সাপ ব্যাঙকে খাচ্ছে, ব্যাঙ ফড়িংকে খাচ্ছে, ফড়িং সবুজি মানে হচ্ছে সালোক সংশ্লেষকারী উদ্ভিদকে খাচ্ছে। আচ্ছা, এই যে একটা যে কি বলবো, এই যে একটা যে শৃঙ্খলে চলছে, এই যে একটা কি বলবো, এই যে একটা নির্দিষ্ট একটা ধারা বা নির্দিষ্ট একটা ধাপ, যে ফড়িং এমনটা তো না যে হচ্ছে সাপ ফড়িংকে খাচ্ছে, বা এমনটাও না যে ফড়িং সাপকে খাচ্ছে, সেটা না, বা হচ্ছে বাজ পাখি ফড়িং খাচ্ছে, সেটা কিন্তু নয়। তার কি একটা সুশৃঙ্খল একটা যে চেইন বা একটা যে শৃঙ্খল, একটা সিঁড়ির মতো বা একটা ধাপ, সেটাই হচ্ছে কি ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল। তার মানে কি খাদ্য শৃঙ্খল কি, যে পদ্ধতিতে খাদ্য শক্তি উৎপাদক থেকে ধাপে ধাপে পরবর্তী খাদকে বা খাদ্য খাদক সম্পর্কযুক্ত যে মানে পারস্পরিক যে সম্পর্ক খাদ্য খাদকের,
একে মানে প্রাণী গোষ্ঠীর মধ্যে একটা সম্প্রদায় থেকে একটা সম্প্রদায় সরি একটা স্তর থেকে আরেকটা স্তরে যে শক্তির আদান প্রদান হচ্ছে সেটাই হচ্ছে কিন্তু ফুড চেইন, খাদ্য শৃঙ্খল। তো এই খাদ্য শৃঙ্খলে তো আমরা এর আগে দেখলাম যে প্রাইমারি প্রথম শ্রেণীর খাদক বা হচ্ছে আহ, আহ, প্রথম শ্রেণীর খাদক বা হচ্ছে প্রাথমিক খাদক, তারপরে হচ্ছে গৌণ খাদক মানে দ্বিতীয় স্তরের খাদক, প্রগৌণ খাদক মানে তৃতীয় স্তরের খাদক, আর সবশেষে হচ্ছে সর্বোচ্চ খাদক। তো এই কিন্তু 4টে পর্যায়, মানে যে প্রডিউসার যে হচ্ছে তৈরি করছে গ্রিন প্ল্যান্ট, সেখান থেকে প্রাইমারি কনজিউমার মানে এর আগের স্লাইডটা যদি মনে করো তাহলে সেইখানে প্রাইমারি কনজিউমার ফড়িং, আচ্ছা ফড়িং, তারপর সেকেন্ডারি কনজিউমার দ্বিতীয় শ্রেণী খাদক বা গৌণ খাদক, সেখান থেকে টারশিয়ারি প্রগৌণ খাদক এবং ফাইনাল কনজিউমার। আর এটা হচ্ছে কিন্তু ফাইনাল কনজিউমার ডেট্রিটাস তার মধ্যে কিন্তু পড়বে। তাহলে এই হচ্ছে গেল আমাদের খাদ্য শৃঙ্খল। আবার এই খাদ্য শৃঙ্খলের মধ্যে দেখো তিনটা চারটা স্তরে খাদ্য শৃঙ্খল আছে। কিরকম? এই যে 3 লিঙ্কড ফুড চেইন মানে কি, কর্ন র্যাট থেকে আউল মানে কি, এদের খাদ্য শৃঙ্খলটা 3টে অর্গানিজমের মধ্যেই সীমাবদ্ধ। ভুট্টাকে কে খাচ্ছে? ইঁদুর খাচ্ছে। আচ্ছা, ইঁদুরকে কে খাচ্ছে? পেঁচা খাচ্ছে। তার মানে কি এদের হচ্ছে 3টে, মানে এই একটা এই একটা এই একটা, এই তিনটে অর্গানিজমের মধ্যে কিন্তু এদের শৃঙ্খলটা সীমাবদ্ধ। আবার সেম ভাবে এই দেখো ক্যারট, র্যাবিট, ফক্স, লায়ন মানে কি, ক্যারটকে র্যাবিট খাচ্ছে, র্যাবিটকে ফক্স খাচ্ছে, আর ফক্সকে লায়ন খাচ্ছে। তার মানে কি এইটা এখানে কিন্তু 4টা অর্গানিজম, 4টা ইন্ডিভিজুয়াল ইনভলভ এই খাদ্য শৃঙ্খলটার মধ্যে। তার মানে এটা হচ্ছে 4 লিঙ্কড ফুড চেইন। 5 লিঙ্কড মানে এই যে যেটা এক্সাম্পল এর আগে স্লাইডেও তোমরা পেয়েছো, গ্রাসহপার, তার থেকে ফ্রগ, পাইথন, ঈগল। এটা হচ্ছে 5 লিঙ্কড ফুড চেইন, এর থেকে বড় ফুড চেইন কিন্তু হয় না। আবার এরপর আসি হচ্ছে এই ফুড ওয়েবের মধ্যে আরেকটা আছে কিন্তু আচ্ছা তার আগে ফুড চেইনের বা খাদ্য শৃঙ্খলের যে হচ্ছে 3টে ভাগ আছে, 3টে ভাগের মধ্যে 3টে ভাগ কি কি? 3টে ভাগ হচ্ছে, এক হচ্ছে গ্রেজিং ফুড চেইন, আচ্ছা গ্রেজিং ফুড চেইন মানে হচ্ছে কি, গ্রেজিং ফুড চেইন হচ্ছে সবুজ উদ্ভিদকে ঘাস ফড়িং খাচ্ছে, ঘাস ফড়িংকে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে সাপ খাচ্ছে, সাপকে বেজি খাচ্ছে, বেজি বা ইগল বা বাজ পাখি এরা খাচ্ছে। তো এই যে এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কিন্তু তোমার হচ্ছে গ্রেজিং, এটা হচ্ছে গ্রেজিং ফুড চেইন। আচ্ছা, আর একটা ফুড চেইন হয়, আর একটা খাদ্য শৃঙ্খলায়, সেটা হচ্ছে প্যারাসাইটিক বা পরজীবী খাদ্য শৃঙ্খল, প্যারাসাইটিক ফুড চেইন। প্যারাসাইটিক ফুড চেইনটা কি? ধরো এই যে ঘাস, ধরো এই ঘাসকে গরু খাচ্ছে, ঘাসকে কে খেলো? ঘাসকে খেলো গরু। আচ্ছা ভালো কথা, ঘাসকে গরু খেলো। এবার ধরো এই গরুর মধ্যে যে কৃমি আছে সেটা গরুর থেকে এনার্জি পাচ্ছে, তার মানে কি হলো? এটা আলটিমেটলি কি হলো? সরি, এটা আলটিমেটলি গিয়ে কিসে দাঁড়ালো? একটা পরজীবী, একটা প্যারাসাইটে গিয়ে কিন্তু শেষ হলো। তাহলে এটা হচ্ছে কি প্যারাসাইটিক ফুড চেইন, ঘাস থেকে গরু, গরু থেকে গরুর এনার্জিটা কৃমি মানে গরুর থেকে কৃমি খাবার পাচ্ছে, সেটা হচ্ছে কি প্যারাসাইটিক ফুড চেইন। আর একটা ফুড চেইন হয় সেটা হচ্ছে ডেট্রিটাস। ডেট্রিটাস ফুড চেইন কি? এই ডেট্রিটাস ফুড চেইন বা কর্কর খাদ্য শৃঙ্খল, এটা কি জিনিস? পচনশীল জৈব বস্তু, ডেড লিভস, পাতা থেকে, পাতা সাথে ব্যাকটেরিয়া যুক্ত হয়ে নিজেদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করে যে একটা অ্যাটমসফিয়ার তৈরি করে, সেইটাকে যে সমস্ত সেটাকে হচ্ছে সেই পতঙ্গের লার্ভা বা নিমাটোড বা এই যে উডলাউস এক রকমের, এটা হচ্ছে কি উকুনের একটা প্রজাতি বলতে পারো, সেটা হচ্ছে এখান থেকে খাওয়া সংগ্রহ করছে। তো এই হচ্ছে তোমাদের, এই হচ্ছে কি গেল আমার ডেট্রিটাস ফুড চেইন।
তো ডেট্রিটাস ফুড চেইনে তার মানে কি হলো, একটা হচ্ছে ডেট্রিটাস বা হচ্ছে বিয়োজক বা হচ্ছে হ্যাঁ ডেট্রিটাস মানে বিয়োজক, সেই বিয়োজিত কোনো একটা পদার্থ থাকে, যেখানে থেকে বিয়োজিত কোনো পদার্থ থেকে শৃঙ্খলটা, খাদ্য শৃঙ্খলটা, চেইনটা শুরু হচ্ছে, সেটা হচ্ছে বিয়োজক। আচ্ছা, তো এই হচ্ছে এই গেল আমার হচ্ছে ফুড চেইন। এরপর আসি ফুড ওয়েব। এর এতক্ষণ ধরে আমরা কি একটা সিঙ্গেল চেইন দিয়ে দেখলাম, যে একটা একটা সিঙ্গেল মানে হচ্ছে ধরো এই যে গ্রাস থেকে গ্রাসহপার থেকে ফ্রগ থেকে পাইথন থেকে ঈগল, একটা একটাই চেইন, শুধু মানে একটাই শৃঙ্খল। এরপর আমরা দেখব সেই একটা জায়গায় অনেকগুলো, যখন একটা বেজি বা একটা ঈগল অনেকগুলো অর্গানিজমকে মানে খাদ্য হিসেবে, খাওয়ার হিসেবে খাচ্ছে, মানে অনেকগুলো জিনিসকে যখন শিকার করছে, তখন হচ্ছে মানে জালটা এখন ওয়েভ হয়ে, সরি শৃঙ্খলটা, চেইনটা এখন জাল হয়ে গেছে, যে এখানে কিন্তু একটা শুধুমাত্র চেইন নেই, এখানে কিন্তু প্রচুর খাদ্য শৃঙ্খল আছে, প্রচুর অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলেই কিন্তু একটা কি হয়, খাদ্য জাল তৈরি হয়। তো খাদ্য জালটা কি, যখন যখন অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে একটা মানে গোটা একটা ইকোসিস্টেমের খাদ্য কি বলবো শৃঙ্খল, গোটা একটা ইকোসিস্টেমের যে খাদ্য শৃঙ্খল, সেটাই কিন্তু একটা হচ্ছে খাদ্য জাল। তো এই যে যদি আমি একটা যদি এক্সাম্পল দিই, যে এই ধরো কর্নটাকে গ্রাসহপার খাচ্ছে, গ্রাসহপারটাকে ব্যাং খাচ্ছে, এবার ব্যাংটাকে সাপ খেতে পারে, ব্যাংটাকে ডিরেক্ট ঈগল খেতে পারে। আচ্ছা, তাহলে এই ব্যাংটাকে ধরো সাপ খেলো, সাপটাকে ঈগল খেলো, আবার এই ঈগল এই গ্রাসহপারটাকে র্যাট খাচ্ছে, র্যাটটাকেও কিন্তু ঈগল খাচ্ছে, তাহলে কি র্যাট, এই যে গ্রাসহপারটাকে র্যাট খাচ্ছে, র্যাটটাকেও ঈগল খাচ্ছে। আবার এই যে এই র্যাটটাকে আবার উলফ খেতে পারতো, উলফের সাথেও কিন্তু ঈগলের লড়াই হয়, উলফটাকেও কিন্তু ঈগল খাদ্য হিসেবে ইউজ করে, খাদ্য হিসেবে সরি খাদ্য মানে উলফটা ঈগলের খাদ্য হিসেবে না, খাদ্য। তো এরকম হচ্ছে কি, এই হচ্ছে আমাদের ফুড ওয়েভ, মানে একটা খাদ্য শৃঙ্খল নয়, একটা খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন নয়, অনেকগুলো ফুড চেইন মিলেই কিন্তু একটা হচ্ছে খাদ্য জাল তৈরি হচ্ছে। এরপর আমরা আসবো প্রোডাক্টিভিটি অ্যান্ড ডিকম্পোজিশন। প্রোডাক্টিভিটি মানে কি, ডিকম্পোজিশন এর আগে আমরা পড়লাম ডিকম্পোজার, সেখান থেকে এসছে ডিকম্পোজিশন। আর প্রোডাক্টিভিটি হচ্ছে উপাদান, সরি উপাদান না, উৎপাদন। উৎপাদন বলতে কি কি উৎপাদন হচ্ছে, এনার্জি, কতটা এনার্জি প্রডিউস হচ্ছে, এক একটা এই যে এক একটা যে পুষ্টি স্তর হলো, এই যে কর্নটাকে গ্রাসহপার খাচ্ছে, এটা একটা পুষ্টি স্তর, গ্রাসহপারটাকে ব্যাং খাচ্ছে, এটা একটা পুষ্টি স্তর, এখান ব্যাংটাকে সাপ খাচ্ছে, এটা একটা পুষ্টি স্তর, আবার সাপটাকে ঈগল খাচ্ছে, এটা একটা, তার মানে কি এনার্জি ট্রান্সফার হচ্ছে। এই প্রডিউসারের মধ্যে যা এনার্জি ছিল তার কিছুটা গ্রাসহপারে গেল, গ্রাসহপারের মধ্যে যা এনার্জি ছিল তার কিছুটা ব্যাঙের মধ্যে গেল, ব্যাঙের মধ্যে যে কিছুটা এনার্জি ছিল সেটা সাপে গেল, সাপের থেকে ঈগলে গেল। তার মানে কি উৎপাদন হচ্ছে, এনার্জি, কতটা এনার্জি প্রডিউস হচ্ছে। তাহলে কি প্রোডাক্টিভিটি বলতে কি বোঝাচ্ছে, প্রোডাক্টিভিটি হচ্ছে কতটা এনার্জি উৎপাদন হচ্ছে, প্রডিউস হচ্ছে। সেই প্রোডাক্টিভিটি হচ্ছে কি প্রাইমারি প্রোডাক্টিভিটি আর সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। মানে প্রাইমারি প্রোডাক্টিভিটি আর সেকেন্ডারি প্রোডাক্টিভিটি হচ্ছে কি জিনিস, প্রাইমারি প্রোডাক্টিভিটি হচ্ছে যেটা আমাদের সবুজ উদ্ভিদ, যেটা হচ্ছে কি প্রাইমারি প্রোডাক্টিভিটি হচ্ছে সবুজ উদ্ভিদ, আর সেকেন্ডারি প্রোডাক্টিভিটি হচ্ছে খাদক, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি হচ্ছে খাদক, মানে খাদকের সাথে সম্পর্কযুক্ত আর সবুজ উদ্ভিদের সাথে সম্পর্কযুক্ত। কিরকম, আমরা গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি যদি আমি পড়ি, যদি আমি বুঝতে যাই কি আছে, অ্যাকচুয়ালি সবুজ উদ্ভিদ বা সালোক সংশ্লেষকারী যে সমস্ত অর্গানিজম, সেই অর্গানিজমগুলোই তো মেইনলি আমাদের সূর্যের আলো থেকে সালোক সংশ্লেষ করে মেইন খাবারটা তো তারাই তৈরি করছে, তারপর আমরা বিভিন্ন স্তরের খাদকেরা সেটাকে খাদ্য হিসেবে ব্যবহার করছি, খাদ্য হিসেবে গ্রহণ করছি, সেখান থেকে আমরা এনার্জিও পাচ্ছি। আচ্ছা, তো গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি হচ্ছে সবুজ উদ্ভিদ যতটা
খাবার তৈরি করলো, মানে সালোক সংশ্লেষের মধ্য দিয়ে ও যতটা খাবার তৈরি করলো সেটা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, মানে হচ্ছে জিপিপি, মানে ও যতটা পরিমাণ খাবার তৈরি করেছে সেটা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। আর নেট প্রাইমারি কি, ও যতটা তৈরি করলো, একটা সবুজ উদ্ভিদ যতটা খাবার তৈরি করলো অতটাই তো পরবর্তী স্তরে যাবে না, ওর তো নিজের কাজের জন্যই খাবারটা তৈরি করেছে। তো ও যত নিজের কাজকর্ম মানে নিজের লাইফ চালানোর জন্য, নিজের লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য যতটা এনার্জি লস হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে যে পরিমাণ এনার্জি ওর কাছে স্টোর আছে সেই সবুজ উদ্ভিদটার মধ্যে, সেটা হচ্ছে আমার নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, মানে হচ্ছে এনপিপি। তার মানে এনপিপি মানে হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। সেটা কি হলো তাহলে, সেটা যদি আমি দেখতে যাই তাহলে কি হলো, জিপিপি মাইনাস আর। এই আরটাকে আমরা কি হিসাবে কাউন্ট করি, আর হচ্ছে শ্বসন, আর হচ্ছে শ্বসন। তাহলে কি হলো জিপিপিটা কি হলো তাহলে, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে কি, একটা সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ করে যতটা যতটা এনার্জি নিজের মধ্যে স্টোর করেছে, যতটা এনার্জি নিজের মধ্যেও তৈরি করেছে সেটা হচ্ছে জিপিপি। আর যখন সেই এনার্জির কিছুটা বা ধরলাম যে পরিমাণ খরচ হয়ে গেছে, ওর নিজের বডিতে যেটা খরচ হয়ে গেছে জিপিপি থেকে, সেটাকে যদি মাইনাস করি যেটা থাকবে সেটা হচ্ছে আমার এনপিপি, মানে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। এবার সেকেন্ডারি প্রোডাক্টিভিটিতে আসি। সেকেন্ডারি প্রোডাক্টিভিটি কি হলো, এই যে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি এনপিপি, তার মানে কি, আমরা যখন কোনো উৎপাদককে অ্যাজ এ খাবার হিসেবে গ্রহণ করছি, খাদ্য হিসেবে নিচ্ছি, তখন কিন্তু তার জিপিপি আমি পাচ্ছি না, কারণ তার জিপিপি থেকে আমি কি পাবো, এনপিপি পাবো। কারণ হচ্ছে জিপিপি থেকে ও তো নিজের শরীরে নিজের কাজ করার জন্য আর খরচ করে দিয়েছে, তার মানে জিপিপি থেকে যে পরিমাণ খরচ হয়ে গেছে সেটাকে বাদ দিলে আমার থাকে এনপিপি। তার মানে এই সেকেন্ডারি প্রোডাক্টিভিটি যখন আমি কাউন্ট করব কোনো একটা অর্গানিজমে, তখন কিন্তু সেটা প্রাইমারি প্রোডাক্টিভিটির এনপিপি হিসেবে কাউন্ট হবে। তার মানে কি, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি হিসেবে এর মধ্যে কি আসলো, জিপিপি আসলো। এই জিপিপিটাই কি সেকেন্ডারি প্রোডাক্টিভিটিতে, এনপিপি আসলো, এনপিপিটাই হচ্ছে জিপিপির সমান। এটাই তো তখন এই ফার্স্ট প্রাইমারি কনজিউমারের হচ্ছে জিপিপি, যেটা প্রাইমারি প্রোডাক্টিভিটির হচ্ছে কি ছিল, জিপিপি ছিল, এনপিপি ছিল, সেটা পরবর্তী ধাপে গিয়ে জিপিপি হলো। এই যদি এক্সাম্পলটা দেখো, এই যে আগের একটা যদি আমি আচ্ছা এখান থেকেই বলি, এই যে ধরো এই যে গ্রিন লিফ বা একটা গ্রিন কি বলবো গ্রাসল্যান্ড বা গ্রিন কোনো একটা গাছ, সেখান থেকে সেটা গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটিতে আছে, মানে ও কেবল তৈরি করেছে নিজের মধ্যে, এখনো পর্যন্ত কিছু খরচ করেনি। আচ্ছা, তৈরি করার জন্য তারপর তৈরি করলো, তারপর সে তার নিজের শ্বসনে বা নিজের ডেইলি লাইফে সে যতটা পরিমাণ এনার্জি খরচ করে নিয়েছে। তার মানে কি, এর অলরেডি জিপিপি, প্রথমে জিপিপি ছিল, জিপিপি থেকে অলরেডি এই যে নেট এর হচ্ছে কি এনপিপি হয়ে গেল। আচ্ছা, এই এনপিপিটা এবার কোথায় স্টোর হলো, এনপিপিটা স্টোর হলো এই হচ্ছে কোনো ওইটার প্রোডাক্টে, যেটা আমরা অ্যাজ এ ফুড হিসেবে নেব, ধরো আপেলে। এই আপেলটাকে যখন ক্যাটারপিলারটা খেলো, ক্যাটারপিলারটা খেয়ে কি হলো, ক্যাটারপিলারে এবার যদি আসি সেকেন্ডারি প্রোডাক্টিভিটিতে যদি আসি, তাহলে কি এইখানে কিন্তু এইটা ওর এনপিপি, ও কিন্তু এই এনপিপিটাকে খেলো, এনপিপিটাকে কিন্তু খেলো। এবার এনপিপিটা ওর কাছে যখন এলো তখন অ্যাজ এ জিপিপি হিসেবে হলো, কারণ ওটাই তো ওর কাছে জিপিপি, গ্রস প্রাইমারি তো। এবার এ যখন শ্বসন বলো, ওর বডির বিভিন্ন ফাংশনে যখন এনার্জি লস করবে, তখন এর থেকে কি হবে, আর মাইনাস হবে, তখন কি হবে, সেটা আর এনপিপি হয়ে যাবে। তো এই যে এনপিপিটা, সেটা নেক্সট মানে সেকেন্ডারি সেটা হচ্ছে পরের খাদ্য শ্রেণীতে যাবে। মানে এটা যদি আমি আপেলটাকে ক্যাটারপিলার খাচ্ছে, মানে এটা যদি আমি প্রাইমারি কনজিউমার বলি, মানে হচ্ছে গৌণ খাদক বলি, তার মানে কি এরপরের যে সেকেন্ডারি কনজিউমার, এরপরে যেটা আসবে সেটা এই এনপিপিটা পরে কি, পরে যখন এই ক্যাটারপিলারটাকে যখন অন্য কোনো ক্যাটারপিলারের যে হচ্ছে ক্যাটারপিলারকে যে খাদ্য হিসেবে গ্রহণ করে, সে যখন ক্যাটারপিলারটাকে খাবে তখন কি তার মধ্যে সেটা সেকেন্ডারি কনজিউমার হবে। এটা যদি প্রাইমারি কনজিউমার হয়, এ তো হচ্ছে সবুজ উদ্ভিদ থেকে প্রোডাক্টটাকে খেলো, তাহলে প্রাইমারি কনজিউমার, এ সেকেন্ডারি কনজিউমার।
এটা হচ্ছে প্রাইমারি কনজিউমার। আচ্ছা, এই প্রাইমারি কনজিউমারটাকে যখন সেকেন্ডারি কনজিউমার কনজিউম করবে, যখন খাবে, গ্রহণ করবে, তখন কি এর মধ্যে সেকেন্ডারি কনজিউমার মধ্যে আবার সেই এনপিপিটা চলে আসবে। তাহলে এনপিপিটা যখন ক্যাটারপিলারের এনপিপি, কিন্তু পরবর্তী যে খাবারটা, পরবর্তী যে কনজিউমার তার কিন্তু সেটা জিপিপি হিসেবে আসবে। যেরকম এখানে এটা কিন্তু এনপিপি ছিল, এনপিপিটাকে ও এনপিপি এনপিপিটাকে ক্যাটারপিলার খাওয়ার পরে কিন্তু সেটা তার মধ্যে অ্যাজ এ জিপিপি হয়ে গেল। কারণটা কি? কারণ হচ্ছে এ তো তখন এর কাছে তো ওটাই মেইন সোর্স, এর কাছে তো আর কোনো সোর্স নেই খাদ্য এনার্জির। তো আবার সেম ভাবে কিন্তু এই সাইকেলটা চলতে থাকবে। তাহলে এই গেল হচ্ছে তোমাদের প্রোডাক্টিভিটি। তার মানে কি হলো, প্রোডাক্টিভিটিতে কি হলো, এনপিপি জিপিপি, জিপিপি থেকে যদি আমি শ্বসনটাকে বাদ দিই তাহলে সেটা আমার থাকে এনপিপি। এবার কোনো একটা পুষ্টি স্তরে যখন ইয়েটা ট্রান্সফার হয়, এনার্জিটা ট্রান্সফার হয়, তখন কিন্তু এনপিপি হিসেবে ট্রান্সফার হয়। এবার এনপিপি হিসেবে যখনই ট্রান্সফার হচ্ছে, যার কাছে যাচ্ছে তার কাছে কিন্তু অ্যাজ এ জিপিপি যাচ্ছে, কারণ ওটাই কিন্তু ওর কাছে তখন মেইন সোর্স অফ এনার্জি। আচ্ছা, এরপরে কি আছে, এই এনার্জি ফ্লো। এনার্জি ফ্লোটা কি জিনিস? এই যে এনার্জিটা যাচ্ছে এক একটা পুষ্টি স্তর থেকে, একটা পুষ্টি স্তর বলতে কি বোঝাই, এই যে পুষ্টি স্তর হচ্ছে কি, এই যে জাম্প করে যে যাচ্ছে, এই যে কর্নটাকে গ্রাসহপার খাচ্ছে, তার মানে কি কর্নের থেকে এনার্জি মানে এনপিপিটা গ্রাসহপারে যাচ্ছে, এখান থেকে এনপিপি যাচ্ছে, এখান থেকে এনপিপি যাচ্ছে, এনপিপিটা গ্রাসহপারে যাচ্ছে, আবার কি গ্রাসহপারে এনপিপি যাচ্ছে ইয়েতে ব্যাঙে। তাহলে এই যে এক একটা করে স্তর, এই যে এক একটা করে স্তর, এটা হচ্ছে কি, এটাই হচ্ছে পুষ্টি স্তর। এটা কি বারবার হচ্ছে পুষ্টি স্তর, বা এটাকে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল বলছি। তো এনার্জি ফ্লোটা কি, এক একটা স্তরে যে যাচ্ছে এনার্জিটা, সেইটার যে ফ্লো, সেটা হচ্ছে বলছে এনার্জি ফ্লো। এই যে এটা যদি দেখো তাহলে কি হচ্ছে, প্রথমে প্রডিউসার মানে গ্রিন গ্রাস বা গ্রিন ল্যান্ড বা বনভূমি বা যেটাই বলো, মানে মধ্যে কথা সালোক সংশ্লেষ করতে পারে এরকম অর্গানিজম, সেখানে ধরলাম আমি 10,000 কিলো ক্যালোরি এনার্জি আছে, ও তৈরি করেছে। সেখান থেকে নিশ্চয়ই 10,000 কিলো ক্যালোরি পরবর্তী পুষ্টি স্তরে যাবে না, কারণ কি ও তো নিজে তৈরি করেছে নিজের বডির জন্য, নিজের জন্য সে আগে খরচ করবে, তারপরে যতটুকু বেঁচে থাকবে সেইটা যাবে হচ্ছে পরবর্তী পুষ্টি স্তর মানে র্যাবিটের কাছে। র্যাবিটের কাছে গেল 1,000। আচ্ছা, তাহলে 10,000 থেকে চলে গেল 1,000। তার মানে এখানে যদি আমি তোমাকে জিপিপি আর এনপিপি যদি বার করতে বলি, তাহলে কি এর জিপিপি কত, জিপিপি হচ্ছে 10,000 কিলো ক্যালোরি, এর জিপিপি হচ্ছে 10,000। আচ্ছা, আবার যদি বলি যে এনপিপি কত, এনপিপি কত পরবর্তী স্তরে কত গেছে, 1,000। তার মানে কি এই যে প্রডিউসারের হচ্ছে এনপিপি হচ্ছে 10,000 মাইনাস 1,000, না সরি, এই যে 1,000টা যে গেছে, যেটা গেছে পরবর্তী পুষ্টি স্তরে, সেটাই হচ্ছে ওর কি এনপিপি 1,000। তার মানে 1,000টা ওর এনপিপি। এনপিপি মানে কি ছিল, এনপিপি মানে আমার ছিল এনপিপি ইকুয়াল টু ছিল জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস আর, আর মানে যতটা ও খরচ করে ফেলেছে। তাহলে এইটা 1,000, এইটা 10,000, জিপিপি 10,000, তাহলে ওর আর কত, তাহলে আর হচ্ছে কত হবে, অবশ্যই 9,000 হওয়ার কথা, 9,000 হওয়ার কথা। কারণ আর যদি 9,000 হয়, আর ইয়ে যদি হচ্ছে এনপিপি যদি 1,000 হয়, তাহলে কি ওর হচ্ছে 10,000 মিল হবে, তাহলে হচ্ছে ওর কি প্রডিউসার 10,000 কিলো ক্যালোরি ছিল। তাহলে এই হচ্ছে ওর গেল 1,000, মানে প্রথম পুষ্টি স্তরে গেল 1,000 কিলো ক্যালোরি। আচ্ছা, তাহলে এবার এই র্যাবিটটাকে যে স্নেকটা খাচ্ছে, তার মানে কি ওর মধ্যে নিশ্চয়ই 1,000টা যাবে না। র্যাবিট তো খেয়েছে কিসের জন্য, ওর নিজের কাজের জন্য, এনার্জিটাও লস করবে, এনার্জি খরচ করবে। এই যে হিট লস, হিট লস, হিট লস, হিট লস কথাগুলোর মানে হচ্ছে ও নিজের জন্য কতটা খরচ করছে, কতটা লস হচ্ছে। তো এই 1,000টা যখনই 1,000-এর থেকে খরচ হয়ে গেল,
1000 থেকে কত খরচ হয়েছে 900, কারণ হচ্ছে কি 100 হচ্ছে 100 হচ্ছে পরবর্তী পুষ্টি স্তরে গিয়েছে, আবার এই 100 থেকে 10, তার মানে কি একটা টারশিয়ারি কনজিউমার কিন্তু সব থেকে কম এনার্জিটা পাচ্ছে। 10 কিলো ক্যালোরি, মাত্র 10 কিলো ক্যালোরি কিন্তু এনার্জি ওর কাছে পৌঁছলো, এই যে ইগলটার কাছে। যেখানে প্রডিউসার, যদি ও ডিরেক্ট প্রডিউসারকে খেত তাহলে কিন্তু ও হচ্ছে 1000 কিলো ক্যালোরি পেত। তো এই হচ্ছে আমাদের কি এনার্জি ফ্লো, যেটা কি একটা সাইক্লিক চলতে থাকে। এনার্জি ফ্লোর পরেই আমরা আসবো একটা ভাইটাল জিনিস, সেটা হচ্ছে পিরামিড, ফুড পিরামিড। ফুড পিরামিডটা কি জিনিস? এই যে এনার্জি ফ্লোটা আমরা দেখলাম, সেই এনার্জি ফ্লোটাকে আমরা যদি একটা পিরামিডের আকারে যদি দেই তাহলে কি হবে, তাহলে কিরকম হবে? এই ফুড পিরামিডের মধ্যে 3টে ভাগ আছে, একটা পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ এনার্জি আর পিরামিড অফ বায়োমাস। তো পিরামিড অফ নাম্বারে কি বলছে? পিরামিড অফ নাম্বার প্রথমেই বলছি এটা কিন্তু আপরাইটও হয় আবার ইনভার্টেডও হয়। আপরাইট মানে কি, নাম্বার যেহেতু বলছে তার মানে সংখ্যা। এই যে প্রডিউসার হিসেবে আমি যদি একটা গ্রাসকে কনসিডার করি, যদি ঘাসকে কনসিডার করি, তাহলে কি ঘাসের পরিমাণ অনেকটা বেশি। ঘাসের পরিমাণ কি অনেকটা বেশি, মানে পরিমাণ ইন দা সেন্স নাম্বার যতটা বেশি, সেই তুলনায় যদি আমি একটা গ্রাস হপারকে যদি বলি, তাহলে সেই গ্রাস হপারের কিন্তু হচ্ছে সংখ্যা কিন্তু আরো কম, ঘাসের তুলনায় কিন্তু কম। আবার গ্রাস হপারের তুলনায় ফ্রগ বা বার্ডস এর সংখ্যা কম, আবার ফ্রগ বা বার্ডস এর তুলনায় কিন্তু হকের সংখ্যা কম। তার মানে কি, এখানে দেখো এই হকটা খাচ্ছে হচ্ছে বার্ডকে বা ফ্রগকে, ফ্রগ খাচ্ছে গ্রাসহপারকে, গ্রাসহপার খাচ্ছে গ্রাস। তার মানে এটা কি, এটাও কিন্তু হচ্ছে একটা খাদ্য শৃঙ্খল হয়ে গেল। তো অবশ্যই এনার্জি যেহেতু ট্রান্সফার হবে, খাদ্য শৃঙ্খল তো থাকবেই, কারণ খাদ্য শৃঙ্খল যদি না থাকে, ধাপগুলো যদি না থাকে, তাহলে তো সেখানে এনার্জি পাস হওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে এটা কিন্তু হলো আপরাইট, মানে কি টপ কার্নিভোর মানে হক, তার নিচে কার্নিভোর মানে হচ্ছে বার্ড, ফ্রগ, তার নিচে হার্বিভোর গ্রাসহপার, ইনসেক্ট, তার নিচে হচ্ছে গ্রাস। তার মানে কি সংখ্যা আস্তে আস্তে কিন্তু কমছে, তার মানে আস্তে আস্তে কি পিরামিডের আকার হচ্ছে। তো এই হচ্ছে আমার আপরাইট। এবার এটাকে যদি আমি ইনভার্টেড হিসেবে কনসিডার করি, কিভাবে ইনভার্টেড কখন হবে? যদি কোনো একটা বনভূমির আমি পার্টিকুলার একটা গাছকে কনসিডার করি, একটা গাছকে যদি অ্যাজ কি বলবো এনার্জি সোর্স হিসেবে যদি কনসিডার করি, এখানে তো আমরা প্রডিউসার হিসেবে গ্রাসেস মানে প্রচুর একটা ল্যান্ডকে ধরেছি। তো এবার যদি একটা কি বলবো একটা যদি গাছ মানে একটা বৃক্ষকে যদি আমি কনসিডার করি অ্যাজ এ প্রডিউসার, তাহলে কি হবে? তার সংখ্যা একদমই কম, সেটা 1। এবার এই গাছটাকে কি প্রচুর অনেকগুলো হচ্ছে, ধরো বিটল, বাগ, ফড়িং, এগুলো হচ্ছে প্রাইমারি কনজিউমার, তাই তো? গাছের পাতা খাচ্ছে, কেউ ফল খাচ্ছে, তো কেউ গুঁড়িতে খাচ্ছে, কেউ মূলে আছে, তো তারা হচ্ছে গাছের কনজিউমার, প্রাইমারি কনজিউমার। তার সংখ্যা কি গাছের তুলনায় বেশি। হ্যাঁ, তার সংখ্যা গাছের তুলনায় বেশি। আবার যদি সেকেন্ডারি কনজিউমার ধরি, ধরো পাখি বা যে সমস্ত পেঁচা বা হচ্ছে যে সমস্ত পাখি বিটল খায়, যে সমস্ত পাখি ফড়িং খায়, তো তাদের সংখ্যা কি আরো বেশি। তার মানে কি আস্তে আস্তে কিন্তু জিনিসটা বাড়ছে, মানে গাছ যদি আমি একটা গাছকে ধরি, তার তুলনায় যেরকম ফড়িং বলো, বিটল বলো, এদের সংখ্যা বেশি। আবার যদি এদেরকে যদি প্রাইমারি কনজিউমার ধরি, তাহলে সেকেন্ডারি কনজিউমার যারা আছে তাদের কিন্তু সংখ্যা আরো বেশি। তার মানে কি এটা হচ্ছে একটা আমাদের ইনভার্টেড, মানে এটা কিন্তু এই দিকে, মানে নিচে থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, সেটা হচ্ছে আমার ইনভার্টেড পিরামিড কিন্তু কিসের? নাম্বার, পিরামিড অফ নাম্বার। এরপর আমরা আসবো পিরামিড অফ বায়োমাস। বায়োমাস বলতে তোমরা বুঝতে পারছো কি, একটা পার্টিকুলার মানে বায়োমাস মানে কি ওয়েট, মানে আয়তন। কি বলছে এবার? এইটাও কিন্তু ইনভার্টেড হতে পারে, আপরাইটেড হতে পারে। ইনভার্টেড তো নর্মাল প্রডিউসার, হার্বিভোর, কার্নিভোর, টপ কার্নিভোর, ধরো ঘাস 100 কেজি, তাকে যারা খাচ্ছে হার্বিভোর, ঘাস 1000 কেজি, তার থেকে 10 কেজি, 100 কেজি, 10 কেজি, 1 কেজি। তো এই হচ্ছে আমার আপরাইট। আর যদি আমি
ইনভার্টেড ধরি তাহলে কিন্তু সেটা হচ্ছে কি হবে, একটা জলের বাস্তুতন্ত্র। জলে কি, জলের যারা প্রডিউসার, ধরো অ্যালগি, ফাঙ্গি বা ওই সমস্ত লিটল হার্ফ, সার, এই টাইপের যে আগাছানাশকগুলো, তাদের ওয়েট কিন্তু তুলনামূলক এই যে টপ কার্নিভোর যে তার থেকে কিন্তু অনেক কম, তাই কি? এটা হচ্ছে একটা ইনভার্টেড, মানে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম কিন্তু অলওয়েজ অ্যাজ আ ইনভার্টেড পিরামিড অফ বায়োমাস বা ইনভার্টেড পিরামিড অফ বায়োমাস। হ্যাঁ, আর আমরা লাস্ট পিরামিড দেখবো, পিরামিড অফ এনার্জি। হ্যাঁ, পিরামিড অফ এনার্জি মনে রাখবে, পিরামিড এনার্জি পিরামিড কিন্তু কখনো ইনভার্টেড হয় না। মানে ধরো আমার প্রডিউসারের থেকে প্রাইমারি কনজিউমারে যে পরিমাণ এনার্জি ট্রান্সফার হলো, প্রাইমারি কনজিউমার থেকে কিন্তু কখনোই প্রডিউসারে সেই এনার্জিটা আসবে না, বা বা যতটা ট্রান্সফার হলো প্রাইমারি কনজিউমার থেকে, সরি, প্রডিউসার থেকে প্রাইমারি কনজিউমারে যতটা এনার্জি ট্রান্সফার হলো, ঠিক ততটাই কিন্তু প্রাইমারি কনজিউমার থেকে সেকেন্ডারি কনজিউমারে ট্রান্সফার হবে না। কারণ কি, সেই আমাদের আর মানে শ্বসন বা রেসপিরেশন সেটা বাদ যাবে। মানে কি, জিপিপি কখনোই কিন্তু ট্রান্সফার হয় না, সেখানে সবসময় কিন্তু এনপিপি ট্রান্সফার হয়। তো এটা হ্যাঁ, এই হচ্ছে এনার্জি অফ পিরামিড। এনার্জি অফ পিরামিডের কি, যেটা সবসময় আপরাইট হয়, কতটা এনার্জি গেইন করছি, তো এনার্জি যখনই আসবে তখনই জিপিপি এনপিপি তো আসবেই। এরপরে আমরা পড়বো ইকোলজিক্যাল সাকসেশনটা কি জিনিস? সাকসেশন হচ্ছে একটা নির্দিষ্ট সাকসেশনটা কি জিনিস? সাকসেশন হচ্ছে যথাযথ সময়কালের মধ্যে নিয়মিত ও সুনিয়ন্ত্রিতভাবে, মানে ধাপে ধাপে নিয়মিত ও সুনিয়ন্ত্রিতভাবে প্রগতিশীল বৃদ্ধি ও বিবর্তনের মধ্য দিয়ে নতুন বাস্তুতন্ত্র যে গড়ে ওঠে, ধাপে ধাপে যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে, মানে একটা ক্ষুদ্র অর্গানিজম থেকে বা একটা ফাঁকা ল্যান্ডের মধ্যে ধাপে ধাপে যে একটা গোটা ইকোসিস্টেম গ্রো করে, সেটাই হচ্ছে কি আমার একটা ইকোলজিক্যাল সাকসেশন। তার মানে অবশ্যই কি, ইকোলজিক্যাল সাকসেশনটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। মানে এটা এমনটা নয় যে আজকে আমি ভাবলাম আর কালকেই সেখানে হয়ে গেল, এমনটা কিন্তু নয়, বা আমি ভাবাতেও সেটা কিন্তু কখনোই আমার ভাবনা চিন্তার উপর ডিপেন্ড করে না। তো এটা একটা লং টার্ম প্রসেস। তো এই ইয়ের মধ্যে কি যেন, এই হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশনের মধ্যে একটা মেইন ইয়ে হচ্ছে সেরাল কমিউনিটি। তিনটে ধাপ আছে। এক হচ্ছে সেরাল কমিউনিটি, আর আছে হচ্ছে সিরি, আর আছে ক্লাইম্যাক্স কমিউনিটি, না সরি ক্লাইম্যাক্স কমিউনিটি না ক্লাইম্যাক্স। তার মানে এই সেরাল কমিউনিটিটা কি জিনিস? সেরাল কমিউনিটি হচ্ছে যখন প্রারম্ভিক অবস্থায়, মানে যদি আমি এই ছবিটাকে যদি কনসিডার করি, তাহলে কি, প্রথমে দাবানলে একটা ধ্বংস হয়ে গেল, ঠিক আছে, দাবানলে ধরো একটা বনভূমি ধ্বংস হয়ে পড়ে আছে বহু বছর থেকে। এখন সেখানে কোনো একটা কারণে কোনোভাবে সে ওটার উপর দিয়ে কোনো পাখি কোনো কিছুর একটা পোলে নিয়ে গেল, বা একটা সিট ফেলে দিয়ে গেল, বা কোনো কিছু একটা উড়ে এলো ইন দ্য সেন্স কোনো বীজ বা হেলিকপ্টারে কেউ যাচ্ছে, ধরো কোনো কিছু একটা ফেলে দিল, বা নিচ দিয়ে ওর উপর দিয়ে কেউ ট্রাভেল করছে, ওখানে কোনো একটা কিছু বীজ পড়লো। তো এই যে কোনো একটা, যে কোনো ক্যালামিটিসের কারণে, যে কোনো কারণে সেই ওই ফাঁকা ইয়েটাতে, মানে যেখানে আগে ছিল, এবার এমনও হতে পারে যে আগে যেহেতু ছিল তার হয়তো কিছু সেখান থেকেও কিছু হয়তো গ্রো করতে পারে বা করছে। তো এই সেই জায়গা থেকে ধাপে ধাপে যখন হচ্ছে কি একটা উদ্ভিদ গোষ্ঠী যখন সেখানে বংশ বিস্তার করা শুরু করলো, সেখানে একটা ওই উদ্ভিদ গোষ্ঠীটা আস্তে আস্তে অন্য উদ্ভিদ গোষ্ঠী দ্বারা প্রতিস্থাপিত হতে শুরু করলো। এই যে ধাপগুলো, এই যে মধ্যবর্তী পর্যায়গুলো, ধরো এই যে 0 ইয়ার্স, 1 থেকে 2 ইয়ার্স, এই যে এই স্টেপগুলোকে আমরা কি বলবো? সেরাল কমিউনিটি। মানে অন্তর্বর্তী দশা। কিসের অন্তর্বর্তী দশা? হচ্ছে প্রারম্ভিক অবস্থায় কোনো অনাবৃত অঞ্চলে একটি উদ্ভিদ গোষ্ঠী বসবাস শুরু করে এবং ধাপে ধাপে সেই উদ্ভিদ গোষ্ঠীর দ্বারা প্রতিস্থাপিত হয়, অন্য উদ্ভিদ গোষ্ঠী দ্বারা প্রতিস্থাপিত হয়। তার মানে কি হলো,
প্রথমে একটা উদ্ভিদ গোষ্ঠী এসে জায়গাটা বসবাস শুরু করলো বা ও বংশবিস্তার শুরু করলো, তারপর সেখান থেকে যখন সেই উদ্ভিদ গোষ্ঠীটা অন্য কোনো উদ্ভিদ তারা যখন প্রতিস্থাপিত হতে শুরু করলো, তার মানে আস্তে 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 ইকোসিস্টেমটা বড় হচ্ছে। যেখানে আগে একটাই শুধু স্পিসিস ছিল, আস্তে আস্তে সেটা বাড়ছে। তো এই যে ধাপগুলো, সেই অন্তর্বর্তী ধাপগুলোকেই আমি বলবো হচ্ছে কি সেরাল কমিউনিটি। তার মানে কি সেরাল কমিউনিটির কি জিনিস? অন্তর্বর্তী পর্যায়। তো এই গেল হচ্ছে এইটা হচ্ছে আমার কি সেরাল কমিউনিটি। আর যদি আমি সিঁড়ি যদি বলি, এবার যদি আমি সিঁড়ির কথা যদি বলি, সিঁড়ি হচ্ছে কি হবে, সিঁড়ি হচ্ছে এই যে অন্তর্বর্তী পর্যায়গুলো। এই যে এখানে কটা অন্তর্বর্তী পর্যায় আছে? 1 2 3 4 5। এই যে 5টা অন্তর্বর্তী পর্যায়, এই সবগুলোকে একত্রে বলা হচ্ছে সিঁড়ি। মানে এই অন্তর্বর্তী পর্যায়ে যতগুলো হবে পুরো একটা ইকোসিস্টেম তৈরি হতে, সেটাই হচ্ছে সিঁড়ি। আর ক্লাইম্যাক্স কি? ক্লাইম্যাক্স হচ্ছে যখন এই যে মানে জিরো থেকে যখন এই যে শেষ, জিরো থেকে যখন একটা যখন কিছু ছিল না, আর সেই জায়গাটায় যখন বড় একটা ইকোসিস্টেম তৈরি হলো, একটা বৃহৎ বনভূমি তৈরি হলো, সেই যে ক্লাইম্যাক্স, সর্বশেষ দশা, সেটাই হচ্ছে কিন্তু আমার হচ্ছে ক্লাইম্যাক্স। সেটাই হচ্ছে ক্লাইম্যাক্স দশা, তখন একটা বনাঞ্চলে পরিণত হয়। আর এই যে সিঁড়ি, যেটা আমি সিঁড়ি বললাম, যে পরবর্তী মধ্যবর্তী ধাপগুলোকে, অন্তর্বর্তী দশাগুলোকে একত্রে যে সিঁড়ি বলা হয়, সেই সিঁড়ি কিন্তু আবার দু রকমের। কি কি? একটা হচ্ছে হাইড্রো সিঁড়ি, একটা হচ্ছে জেরো সিঁড়ি। একটা হচ্ছে জেরো সিঁড়ি, একটা হচ্ছে জেরো সিঁড়ি, আর একটা হচ্ছে হাইড্রো সিঁড়ি। হাইড্রো তো তোমরা বুঝতেই পারছো, হাইড্রো মানে কি জলাশয় থাকবে সেখানে। তার মানে কি যেই সমস্ত এই যে যখন বনভূমি শুরু মানে এই যে স্টেপটা, যেখানে আমি দাবানলের এক্সাম্পল দিয়েছিলাম, এই যে স্টেপটা, এখানে দাবানল না থেকে এখানে যখন জলাশয় থাকবে, তার মানে কি হাইড্রোসিডি হচ্ছে কি যখন কোনো একটা সাকসেশন শুরু হচ্ছে একটা জলাশয়ের কাছ থেকে, বা একটা জলাশয় থেকে, বা জলের কাছাকাছি কোনো একটা জায়গা থেকে, মানে সেটা যখন সোর্সটা জলটা হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু আমার হাইড্রোসিডি। আর যখন জেরো সিঁড়ি কি হচ্ছে, ধরো কোনো একটা ওই যে ব্যারেন ল্যান্ডস্কেপ, পুড়ে যাওয়া একটা জায়গা পড়ে আছে, বা ধরো কোনো একটা শিলা বা অনেক দিন থেকে কোনো একটা বড় পাথর এক জায়গায় পড়ে আছে, সেখানে ধরো কোনো কারণে যদি কোনোভাবে কিছু গ্রো করে, তো সেইটা হচ্ছে কি জেরো সিঁড়ি। জেরো সিঁড়ি মানে হচ্ছে জল না, নর্মাল স্থলভূমি থেকে বা কোনো একটা পাথরের থেকে যখন কোনো একটা সাকসেশন শুরু হয়, সেটা হচ্ছে জেরো সিঁড়ি। আর হাইড্রো সিঁড়ি কি জলাশয়ের কাছের থেকে বা জলাভূমির থেকে যখন একটা সাকসেশন শুরু হয়। তো এই গেল হচ্ছে আমাদের আজকের ক্লাস। কি কি পড়লাম ক্লাসে? পড়লাম আমরা হচ্ছে আজকে ইকোসিস্টেমের প্যাটার্ন, মানে ইকোসিস্টেম কত রকমের হতে পারে, সেই ইকোসিস্টেমের লেন্টিক, লোটিক, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। লেন্টিক কি জিনিস আর লোটিক কি জিনিস, তার এক্সাম্পল। তারপর বললাম কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম। তারপর আমরা পড়লাম ফুড চেইনের মধ্যে আমরা পড়েছি গ্রেজিং ফুড চেইন, প্যারাসাইটিক ফুড চেইন, আর হচ্ছে ডেট্রিটাস ফুড চেইন। ফুড চেইনের পরে এসছে ফুড ওয়েবের পরে এসছে প্রোডাক্টিভিটি, জিপিপি, এনপিপি, একদম মানে এটা ভালো করে মাথায় রাখার জিনিস। জিপিপি, এনপিপি, এনার্জি ফ্লো, পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ বায়োমাস, পিরামিড অফ এনার্জি, ইকোলজিক্যাল সাকসেশন, সিঁড়ি। এই গেল হচ্ছে আজকের আমাদের ইউনিট 10-এর চ্যাপ্টার 12। তো থ্যাংক ইউ সো মাচ।